এবার নিখুঁতভাবে নকল করা হলো দৈনিক যুগান্তরের ফটোকার্ড। তারপর সেখান থেকে দাবি করা হলো স্বাধীনতার মহান ঘোষক গোলাম আজম। শুধু তাই না, শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হলো খালেদা জিয়া যতদিন সুস্থ না হয় বাংলাদেশে নির্বাচন হবে না এবং তিনি সুস্থ হওয়ার পরে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে। এই গুজবের সাথে আবার প্রধান উপদেষ্টা একটা ছবিও যুক্ত করা হয়েছে। আর দিনের শেষ ভাগে ছড়ালো আরেকটি গুজব, পররাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। দর্শক, চলুন আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দিয়ে দাবি করা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন খালেদা জিয়া যতদিন সুস্থ না হয় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং তিনি সুস্থ হওয়ার পরেই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্কয়ার টিম জানায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন কোনো মন্তব্য করেননি এবং দৈনিক যুগান্তরও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। যুগান্তরের লোগো যুক্ত নকল ফটোকার্ড থেকে এই মিথ্যা ছড়ানো হয়েছে। ওদিকে বাংলাদেশ টাইমসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড থেকে ছড়িয়ে দিয়ে দাবি করা হলো পররাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। তবে যাচাই করে দেখা গেল দাবিটি আসল নয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ টাইমসও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এখানেও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ টাইমসের ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। সম্প্রতি ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম নাকি বলেছেন স্বাধীনতার মহান ঘোষক গোলাম আজম। এমন দাবিতে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। সাথে সাথে পোস্টের নিচে কমেন্ট সেকশনে হাস্যরস আর সাইবার বুলিং শুরু হয়। এরপর ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ভুয়া পোস্ট। সাদেক কায়েম এমন কোনো মন্তব্য করেননি এবং যুগান্তরে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। অপতথ্য আরও আছে। প্রায় 10 দিন আগে পাবনায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা নিয়ে নতুন একটি সংবাদ সম্মেলনের ক্লিপ ফেসবুকে ঘুরছে। সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যাচ্ছে পাবনায় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তাদেরকে ধরতে বিশেষ ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। তবে এই ফুটেজটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেল ভিডিওটি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল ফেসবুক, ইউটিউব, টিকটক তিনটি প্ল্যাটফর্মেই সবচেয়ে বেশি ছড়িয়েছে নির্বাচন কেন্দ্রিক গুজব। সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি, নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং আগে জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। আমরা একটু আলাপে যেতে চাই। জনাব তানভীর হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। একটা বিষয় নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, আমরা তো নির্বাচন কেন্দ্রিক এবং রাজনৈতিক গুজবগুলো দেখছি কিছুদিন ধরে। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জোবাইদা রহমান, জিয়া পরিবার নিয়ে অনেক গুজব ছড়াতে দেখছি এবং সমস্ত গুজবগুলো যদি ক্যাটাগরি করা হয় আমরা দেখতে পাই যে দুজন পাবলিক ফিগার, স্বনামধন্য ব্যক্তি যখন সোশ্যাল মিডিয়াতে একজন আর একজনের কোনো মতামতকে সমর্থন করেন না, তখন তাদের যারা অনুসারীরা আছেন তারা ভার্চুয়াল জগতে রিউমারের একটা পসরা সাজিয়ে দেন। একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করে, ডিপ ফেক তৈরি করে, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে দিচ্ছেন। এক বা একাধিক সংঘবদ্ধ চক্র। মানে আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে? মানে দায়টা কি প্ল্যাটফর্মে, নাকি দায়টা সরকারের, নাকি যারা করছে তাদের? মানে কোন জায়গা থেকে দেখবে? দায়টা আসলে জাতিগতভাবে বোধহয় আমাদের সবার। কারণ দেখুন, ওই যে যেটাকে টিআরপি বেস বা ক্লিক বেইট বলি আমরা, বা যে কোনো দিকে যাই না কেন, সম্ভবত জাতিগতভাবে আমাদের এই ফেক নিউজ বা হচ্ছে এরকম ডিফ্যামেটরি ধরনের স্টেটমেন্টের ব্যাপারে একটা দুর্বলতা আছে। এই কারণে এগুলো ছড়ায় খুব তাড়াতাড়ি। যেরকম ধরুন যে আপনি রাজনৈতিক মতবিরোধ থাকবে, এখানে আমাদের ভিন্ন মত থাকবে। ভিন্ন মতের প্রতি যে আমাদের একটা মানে রেসপেক্ট থাকাটা দরকার, সম্মানবোধ থাকাটা দরকার, এই ব্যাপারটাতে বোধহয় আমরা একটু পিছিয়ে আছি এখনো। সেক্ষেত্রে আমরা যদি এটাকে ফাইট ব্যাক করতে চাই তাহলে এটাকে ভেঙে ভেঙে এ ব্যাপারে বিভিন্ন বিভিন্ন অ্যাকশন নেওয়ার সুযোগ আছে।
যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে আমি যদি কোনো নিউজ মিডিয়া, যেটা একটা লাইসেন্স নিউজ মিডিয়া, তাদের লোগোটা ট্রেডমার্ক, সেটাকে ব্যবহার করে যদি ফেক নিউজ ছড়ানো হয়, তাহলে সেই মিডিয়ার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। ওনারা যদি এই ব্যাপারে লিগ্যাল অ্যাকশন না নেন কখনোই, তাহলে এই কাজটা চলতেই থাকবে। দেখুন, সোশ্যাল মিডিয়ার বদলে মেইন মিডিয়াকে, আপনারা বলছেন যে লাইসেন্স মিডিয়াকে ফলো করার ব্যাপারে আপনার গ্রাহককে বা হচ্ছে যারা তথ্যের গ্রাহক বা আমরা যারা দর্শক বা শ্রোতা বা অডিয়েন্স, তাদেরকে যদি আপনি অ্যাওয়্যার করতে চান, এটাও মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু মেইন মিডিয়া হাউসের মিডিয়াগুলোকেও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে এখন কনজিউম করছি। আমরা ফেসবুকে আপনাদের নিজেদের পেজ আছে, সেখানে ফটো কার্ড যায়, সে কারণে কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে। তো যদি এখন মেইন স্ট্রিম মিডিয়া যদি অ্যাকশনটা না নেয় যে আচ্ছা, আমাদের এখানে আমি একটু যুক্ত করি, মানে আপনার মতো করে অনেক বিশ্লেষকরা আসলে এই কথাটা বলেছেন। যারা আইন নিয়ে কাজ করেন তারাও বলেছেন যে গণমাধ্যম যদি কখনো আইনগত পথে হাঁটে, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি কিছুটা কমে যেতে পারে। কিন্তু আমরা যখন সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলি বা গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে কথা বলি, তারা একটা প্রশ্ন উল্টো আমাদেরকে করেন যে কিভাবে সেটা সম্ভব যখন একটা গণমাধ্যমের ফটোকার্ড নকল করে প্রতিদিন এত অসংখ্য রিউমার ছড়াচ্ছে। তখন কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতে হবে, যারা আসলে গণমাধ্যমের একটা সূতিকাগার হিসেবে কাজ করে। একটা দেখুন, কখনো কখনো অফেন্সিভ দ্য বেস্ট ডিফেন্স। যদি যেই গণমাধ্যমের নাম ব্যবহার করে ফেক নিউজটা ছড়াচ্ছে, ওনারা যদি কখনো অ্যাকশনে না যান, যদি যার নামে এই ফেক নিউজটা, যার বিরুদ্ধে যাচ্ছে, যার বদনাম হচ্ছে বা যার এগেইনস্টে আপনার এই ডিফেমেশন বলেন বা হচ্ছে গিয়ে আপনার মানহানি বলেন, তিনি যদি অ্যাকশনে যান, তাহলে কিন্তু এটাতে গণমাধ্যম আরো এম্বারাসিং একটা সিচুয়েশনের মধ্যে পড়বে। এখানে দুইজন ভিকটিম। দেখুন, যে আপনি যেটা বললেন যে পররাষ্ট্র উপদেষ্টার ছবি ব্যবহার করে ওনার নামে একটা স্টেটমেন্ট এসেছে, কিংবা ডাকসুর ভিপি ওনার নাম ব্যবহার করে একটা স্টেটমেন্ট এসেছে। এখানে কিন্তু গণমাধ্যম যার ফটোকার্ড নকল করে করা হচ্ছে তারাও ভিকটিম, যার নামে এই মিথ্যা তথ্যটা ছড়ানো হচ্ছে উনিও ভিকটিম। এখানে দুইজনেরই কিন্তু একটা দায় আছে টু সাম এক্সটেন্ট, যে এখানে একটা ভিকটিমেরও দায় আছে যে নিজেকে যেরকম প্রোটেক্ট করার ব্যাপার আছে, জনগণকে প্রোটেক্ট করার জন্য এনারা দুই পক্ষই কিন্তু এখানে অ্যাকশনে যেতে পারেন। এখন বাংলাদেশে এখন এটা সম্ভব। বাংলাদেশে আদালতে আমরা দেখছি যে এখন অনেক সাইবার স্ক্রুটিনি সম্ভব হচ্ছে। একটা ফেক নিউজ কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা খুঁজে বের করা সম্ভব হচ্ছে। এবং আমি মোটামুটি কনফার্ম যে এটার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাদের মাধ্যমে এটা ছড়াচ্ছে, তাদের কাছে সাহায্য চাওয়া হয় বিটিআরসি মাধ্যমে। তারাও এ ব্যাপারে সহায়তা করতে পারবেন যে এই ফেক নিউজ আসলে, এই ফেক কার্ডটা কোথা থেকে, তাদেরকে যদি প্রমাণ দেওয়া হয় যে এই কার্ডটা ফেক। কিন্তু যদি কেউই অ্যাকশন না নেন, তাহলে কিন্তু এই প্রশ্নটাও থেকে যাবে, এই ছড়ানোটা কি তাদের পরোক্ষ কোনো মদদ আছে কিনা। তো যেটা আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে নেই। প্রধান উপদেষ্টা এরকম কথা বলেননি, আমাদের বিদেশ বিষয়ক উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা এরকম কথা বলেননি, ডাকসু এরকম কথা বলেননি। তাহলে এটাতে চুপ করে থাকা মানেও কিন্তু হচ্ছে কি এক ধরনের এই বিষয়টাকে মানে আরো উস্কে দেওয়া হয়, কারণ তারা তো পার পেয়ে যাচ্ছেন। একদম, আপনার বক্তব্য স্পষ্ট যে বিষয়গুলো নিয়ে আসলে যতটুকু সম্ভব আইনি পথে হাঁটা উচিত। ভিকটিম যে মহলই হোক না কেন, প্রত্যেকেই সে কাজটা করা উচিত। কিভাবে সেটা করা সম্ভব সেটা নিয়ে একটু কথা বলবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। আপনি আমাদের সঙ্গে আছেন দর্শক, ফেক নিউজ স্ক্যানারে আমরা আছি, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, রাকিব হোসেন আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন। যেটা তানভীর হোসেন, একটা বিষয় একটু বলবেন, মানে খুব চমৎকার করে একটা সমাধান আপনি দিলেন যে আইনি পথে হাঁটলে অপরাধীরা এই বার্তাটা পাবে যে আসলে কাজটা করে পার পাওয়া যায় না, পরবর্তীতে দ্বিতীয়বার এই কাজ করার আগে তারা ভাববে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা ৩-৪টা সমস্যা ঘুরে ফিরে পাই। প্রথমত, অপতথ্যগুলো এত বেশি ছড়ায় যে একটা অপতথ্য নিয়ে আমি যখন মুভ করব ততক্ষণে 10টা অপতথ্য 10 দিক থেকে ছড়াচ্ছে। দ্বিতীয় সমস্যাটা হয়, ফেসবুক সাধারণত বাংলা ভাষা অতটা শক্তিশালীভাবে অ্যালগোরিদম ফিক্স করে ধরতে পারে না, ফলে সত্যের সাথে মিথ্যা যখন মিশিয়ে দেয়, ওরা তো আর বাংলাদেশের ইতিহাস জানে না, কাজে ওদেরকে বোঝাতে বেগ পেতে হয় যেটা একটা ফেক পোস্ট। আর 3 নম্বর সমস্যাটা হয়, বেশিরভাগ অপতথ্যগুলো ক্রস বর্ডার হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে, সেখানে গিয়ে আবার আইনি প্রক্রিয়াটা কিছুটা ধীর গতিতে চলে যায়। এই 3টা বিবেচনায় নিয়ে একটু বলবেন, সমাধান সেক্ষেত্রে কি হতে পারে? প্রাথমিকভাবে দেখুন, অপরাধ কমে আসে। এই উদাহরণটা বোধহয় আমি আগেও ব্যবহার করেছি যে অ্যাসিড সন্ত্রাস একটা অনেক বড় সন্ত্রাস, একটা বড় সমস্যা ছিল বাংলাদেশের জন্য। অল্প কিছু মানুষের পানিশমেন্টের পরে কিন্তু এটা সিগনিফিকেন্টলি কমে গেছে। তো এই ক্ষেত্রে আসলে শুধুমাত্র একটা যে গোড়ার যে অ্যাকাউন্টটা থেকে, আসলে ফেক অ্যাকাউন্ট বলে তো আসলে আমরা কতটা ব্যবহার করি, ফেক অ্যাকাউন্ট তো বলে কিছু নেই, অ্যাকাউন্টটা হয়তো ফেক নামে করা হয়েছে বা অন্য কারো নামে আসছে। কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু ছড়ানোর একটা বড় কারণ আমরা এটাকে অনেক বেশি শেয়ার করছি।
তো সেক্ষেত্রে যদি মানে ওই যে উদাহরণ তৈরি করার জন্য যারা কোনো কিছু বিবেচনা না করে এই ধরনের খবর ছড়িয়ে যাচ্ছেন, রিপোস্ট করে যাচ্ছেন, তাদেরও তাদের বিরুদ্ধেও কোনো একটা অ্যাকশনে যাওয়া যায়, যে তাদেরকেও কোনো একটা ওয়ার্নিং বা ডেকে কোর্টে নিয়ে আধা ঘন্টা দাঁড়া করে রাখলেও কিন্তু এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, কাউকে আমি বলছি না যে মানে ওই ছড়ানোর জন্য বা ওরকম কারণে বড় কোনো পানিশমেন্টে না গেলেও যিনি হচ্ছেন গিয়ে জাস্ট ছড়িয়ে যাচ্ছেন, সেখানে একটা অ্যাকশনে যাওয়া যেতে পারে। অ্যালগোরিদমে বাংলা ধরা কঠিন, এটা যেরকম যেরকম জানা কথা, সেরকম একইভাবে একটা ফটো কার্ড যেখানে হচ্ছে কি একটা চ্যানেলের লোগো ব্যবহার করা হচ্ছে, সেই ধরনের একটা ফটো কার্ডকে যদি অ্যালগোরিদমকে শেখানো হয় যে এটা ওই চ্যানেলে না থেকে যদি এটা অন্যখান থেকে আসতে থাকে, তাহলে হয়তো একসময় এ ধরনের প্রবলেম হয়তো শুধু বাংলাদেশে নেই। সো আমাদেরকে তো প্রবলেমটার কথা তাদেরকে ফর্মাল চ্যানেলে জানাতে হবে, আমরা জানাচ্ছি কতবার সেটাও একটা প্রশ্ন। ক্রস বর্ডারের ক্ষেত্রে দেখুন, আমাদের আইনে কিন্তু বলাই আছে যে এই ধরনের অপরাধ যদি ক্রস বর্ডার হয় বাংলাদেশে এটা অপরাধ। তো সে ক্রস বর্ডার হলে আমি এটাকে মাফ করে না দিয়ে সেটার ক্ষেত্রেও একটা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং সেটা একটা প্রেসিডেন্ট হিসেবে থেকে যেতে পারে। এবং এবং সেটা রেফারেন্সে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে জানাতে পারি যে এই ধরনের কন্টেন্টকে নামিয়ে ফেলার একদম জন্য। একদম। আমি একেবারে শেষের দিকে 2 মিনিটের মধ্যে ছোট্ট করে একটা বিষয় একটু বলবেন। ইদানিং একটা কথা প্রায় ফার্স্ট ওয়ার্ল্ডে বলে ইলেকট্রনিক মেন্টাল হেলথ, অর্থাৎ আমি যেভাবে স্ক্রিনে সময় দিচ্ছি সেখান থেকে কিছু কিছু বিষয় যেটা আমার ভালো লাগছে, যেটা মিথ্যা হতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগছে দেখে আমি শেয়ার করে ফেলছি এবং প্যানিকনেস তৈরি করছি। আমাদের মানসিক যে দশা সেটা নিয়ে কতটা কাজ করার প্রয়োজন দেখেন আপনি? কালচারাল স্যানিটি বলতে পারি আমরা এটাকে। মানে আমাদের ওই যে যেটা বলছিলাম একদম প্রথমে, যে আমরা হয়তো এই ধরনের খবর বেশি খাই, আমাদের হয়তো এই ধরনের ক্লিক বেইটের ব্যাপারে আগ্রহ বেশি। জি। সেক্ষেত্রে আসলে দুটো জিনিস দরকার আছে। একটা হচ্ছে গিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস এর দরকার আছে। এখানে নন প্রফিট অর্গানাইজেশন বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মদের কথাও বলি, বা সরকারের তরফ থেকে এ ব্যাপারে যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আমরা যেরকম এইটা শুনতে শুনতে একসময় আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, সেরকম এরকম সোশ্যাল স্লোগানেরও প্রয়োজন আছে। আমাদের এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য যথেষ্ট কাজ করার সুযোগ আছে। সবকিছু তো আইন দিয়ে হয় না, কিছু কিছু জিনিস সামাজিক ভাবে এটা বাবা মার থেকে, ফ্যামিলি থেকেও বাচ্চাদেরকে শেখানোর ব্যাপার আছে। এবং এখন যেরকম সময় হচ্ছে বাচ্চাদের থেকেও আমাদের শেখার ব্যাপার আছে এখানে। তো এখানে আসলে আপনি যেটা করে যাচ্ছেন আপনারা আপনাদের চ্যানেল থেকে প্রতিদিন, সেরকম আমাদের সকলেই যদি আমরা এই ব্যাপারে এগিয়ে আসি, তাহলে হয়তো এটাকে ফাইট ব্যাক করা সম্ভব এবং আমি আশাবাদী যেটা আমরা করতে পারবো। তো এরকম ৭১ টিভি চ্যানেল ৭১-এর মতো এরকম আরো আমরা চাই যে সোশ্যালি অ্যাওয়্যার আরো মিডিয়া হাউসেসরা এগিয়ে আসুন এই ব্যাপারে। এবং আমরা যারা সোশ্যালি ইনফ্লুয়েন্স করি, ইনফ্লুয়েন্সার যারা আছেন বিভিন্ন, তারাও বিভিন্ন পজিটিভ কথা বলে, সরকারের তরফ থেকে, বেসরকারি তরফ থেকে, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, সবার তরফ থেকে আমাদেরকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। আর আমি যদি নিজে মিস ইউজার হই পুরো সিস্টেমটা, তাহলে তো আমি এটাকে ঠিক করতে পারবো না। আমাদের নিজেদেরকে সংশোধিত হতে হবে এবং একটা খবর পেয়ে বা একটা ছবি দেখে বা একটা কুৎসা দেখে সেটাকে ছড়িয়ে দেওয়া থেকে নিজেদেরকে একদম একদম। নিবৃত্ত মানে করতে হবে। পরিবর্তনের জায়গাটা নিজের ভেতর থেকে শুরু করতে হবে। এবং অগ্রিম আপনাকে বলে রাখি, সামনে যখন আপনার সঙ্গে কথা হবে তখন জানার চেষ্টা করব, পাঠ্যপুস্তকে অনেকেই আসলে সচেতনতার জায়গাটাকে ইনপুট করার চেষ্টা করেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এখানে আসলে ফ্যাক্ট চেক নিয়ে বা গুজবের বিপরীতে কিভাবে দাঁড়াতে হয় সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু নেই। সেটা কতটুকু জরুরি বলে মনে করেন সেগুলো নিয়েও নিশ্চয়ই আশা করি সামনে কোনো আয়োজনে কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়। এবং আপনারা যুক্ত হতে পারেন, কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।